আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাবা সায়া গল্পের শেষ পার্ট। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতদিন বাবা সায়া গল্পটির সাথে ছিলেন। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। কথা বলল বাবা স্ট্রোক করে হসপিটালের মৃত্যুর সাথে পাঞ্জায় লড়ছে। আমি বললাম কি বলছেন এসব ম্যাডাম? কথা বলল রাজ, সব সত্যি বলছি। আল্লাহ তোমার আর রাইসার প্রতি অবিচার করার শাস্তি দিচ্ছেন আমাকে আর বাবাকে। বাবার যেই অর্থের গর্ব দেখাতো তা আজ মাটির সাথে মিশে গেছে। জানো রাজ, বাবার জন্য খুব কষ্ট হয়। ডাক্তার বলেছে বাবা নাকি আর বাঁচবে না যদি উন্নত চিকিৎসা না করানো হয়। আমি বললাম কান্না করবেন না ম্যাডাম, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বলেন তো কেন এমন হলো? নিলয় তো আপনাকে ভালোবাসতো, একটু সবকিছু বলবেন কি হয়েছে ঠিক আপনার সাথে? কথা বলল তাহলে শোনো, নিলয় বলেছিল আমাকে কখনো কষ্ট দিবে না। বিয়ের আগে আমার 2 পা ধরে ক্ষমা চেয়েছিল, বলেছিল সে ভালো হয়ে গেছে, সে যা কিছু করেছিল সব আমাকে পাওয়ার জন্য। কিন্তু আমাকে পাওয়ার জন্য মস্ত বড় অন্যায় করে ফেলেছে। সেদিন তাকে ক্ষমা করে দিয়েছিলাম কিন্তু ভালোবাসতে পারিনি। পরে যখন বাবা বলেছিল তাকে বিয়ে করতে, আমাকে তার মাথা ছুঁয়ে কসম করতে বলেছিল, তখন পারিনি বাবার কথা ফেলতে। আর তাছাড়া ভাবছি তুমি আর কোনোদিন সুস্থ হবে না। আমার বিয়ের দিন রায়সাকে অনেক কথা শুনিয়েছি। আমি সত্যি নিলয়ের অভিনয় বুঝতে পারিনি। নিলয় বিয়ের পর একটা মুহূর্ত আমাকে তার চোখের আড়াল করেনি। বাবাকে আমার চেয়ে বেশি ভালোবাসতো মনে হতো। আমাকে প্রতিদিন নিজ হাতে খাইয়ে দিত। বাবা আমার আর তার প্রতি নিলয়ের ভালোবাসা দেখে সব সম্পত্তি নিলয়ের নামে উইল করার পরের দিন নিলয় আমাকে ফোন দিয়ে বলল, কথা তুমি বিরিয়ানি রান্না করে রাখো তো। আমি আর কিছু না বলে ওর জন্য বিরিয়ানি রান্না করে রাখি। রাতে যখন দরজা নক করে তখন দরজা খুলেই ওর মুখ থেকে একটা বিশ্রী গন্ধ পাই। আমি বুঝতে পাই যে ও মদ খেয়েছে, কিন্তু যখন তার পিছনে একটা মেয়েকে দেখতে পাই তখন চমকে যাই। আমি বললাম নিলয় এই মেয়েকে? নিলয় বলল সেটা তোমাকে জানতে হবে না। আমি বললাম কি বলছো এসব তুমি? আমি তোমার বউ, তুমি না বলতে আমি তোমার কলিজার টুকরা, তোমার চাঁদ, তোমার ভালোবাসা? নিলয় একটু হেসে বলল সেটা কাল পর্যন্ত ছিল, এখন সরো। এই বলেই নিলয় মেয়েটাকে নিয়ে রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। আমার খুব কান্না ভাসছিল, বারবার দরজা ধাক্কাছিলাম কিন্তু দরজা খুলছিল না। আমার ভেতরটা মনে হচ্ছিল পুড়ে যাচ্ছিল। দরজা আবারও ধাক্কা দিতেই নিলয় দরজা খুলে কষে থাপ্পড় দিয়ে বলতে লাগলো, কাল এই বাড়ি থেকে চলে যাবি, আর সময় হলে ডিভোর্স লেটার পেয়ে যাবি। আমি বললাম নিলয় প্লিজ এমনভাবে বলো না, তোমার পায়ে পড়ি। এই বলে নিলয়ের পা দুটি ঝাপটে ধরেছিলাম, কিন্তু নিলয়ের মনে একটুও দয়া হয়নি। সে আরও হেসে হেসে বলছিল আমার জন্য নাকি তার অনেক কষ্ট করতে হয়েছিল, আর তোমাকে সেই অ্যাক্সিডেন্ট করিয়েছিল। তোমাকে অ্যাক্সিডেন্ট করানোর কথা শুনে নিলয়ের গালে চর বসিয়ে দিয়ে বলতে লাগি, এই ছোট লোকের বাচ্চা, তোর অন্তর কাঁপলো না এতটুকু একটা মেয়ের কাছ থেকে তার বাবাকে আলাদা করার প্ল্যান করতে? নিলয় বলল তোর তো সাহস কম না আমাকে থাপ্পড় দিস। কথা বলল কি করব তোর মতো ছোট লোককে, যে টাকার জন্য এতটা নিচে নামতে পারে? নিলয় আমাকে দেয়ালের সাথে ধাক্কা দেয়। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে দেখি আমি একটা ঘরে বন্দি, কিছুই বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পর রুমে একটা মধ্যবয়স্ক লোক এসে বলল, পাখির কি জ্ঞান ফিরেছে? কথা বলল পাখিকে, আর আমি এখানে কেন? লোকটি বলল কেন, তোমাকে তো এখানেই থাকার কথা। এখন এত ভনিতা না করে চুপচাপ শুয়ে পড়ো। কথা বলল মানে আমি বাসায় যাব। লোকটি বলল যাবে, তার আগে আমাকে খুশি করতে হবে। কথা বলল কি বলছেন এইসব? লোকটি বলল আরে নেকা, কিছু বোঝো না, তোমার জন্য 1 লক্ষ টাকা দিয়েছি। এই কথা বলেই লোকটি যখন আমার উপরে ঝাঁপিয়ে পড়তে আসে তখন আমি খাটের কাছে থাকা গ্লাস দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে আসি। তারপর বাসায় এসে বাবাকে সবকিছু বলতেই বাবা স্ট্রোক করে। বাবাকে বাঁচানোর জন্য অনেক টাকা প্রয়োজন, তাই চাকরির কথা শুনে সেদিন ওই হোটেলে গিয়েছিলাম। আমি জানতাম না হোটেলে অশ্লীল কাজ হয়। সেদিন যদি আপনারা না থাকতেন জানি না কি হতো। এইটুকুই বলেই কথা থামলো। আমি বুঝতে পারলাম কথার কথা বলতে খুব কষ্ট হচ্ছে। কথার 2 চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। রায়সাকে ইশারা দিয়ে পানি আনতে বললাম। রায়সা গাড়ি থেকে বোতল বের করে কথার হাতে দিল। কথা ডকডক করে পানি খেয়ে আবারও বলতে লাগলো, আজকে নিলয় লোক পাঠিয়েছিল আমাকে মারার জন্য, ভাগ্যক্রমে আজকেও আপনারা বাঁচালেন। আচ্ছা রাজ, আমাকে কি ক্ষমা করা যায় না? আমি বললাম ক্ষমা সেটা তো অনেক আগেই করে দিয়েছি। আর হ্যাঁ, ক্ষমা চাওয়ার কিছু নেই। আমার বিপদে আপনি পাশে ছিলেন, তাই আপনার বাবার চিকিৎসার কোনো চিন্তা করতে হবে না, হসপিটালে সব বলে দিব। কথা বলল আচ্ছা রাজ, আমাকে কি আর একবার রায়সার মম হওয়ার সুযোগ দেওয়া যায় না? আমি না হয় বাকিটা জীবন তোমার পায়ের নিচে কাটিয়ে দিব। রায়সা বলল বাবাই চলো তো, এইসব ড্রামা শোনার সময় নেই। কথা কিছু বলতে গিয়েও থেমে গেল। রায়সাকে নিয়ে বাসায় এসে পড়লাম। বাসায় এসে বসে আছি বিছানায়। তখন রায়সা বলল বাবাই তোমাকে একটা কথা বলি। আমি বললাম মা বলো। রায়সা বলল বাবাই জানো, আল্লাহ আমার সব কথা শুনেছে, আল্লাহ সব বিচার করেছে। তোমাকে যারা কষ্ট দিয়েছে আল্লাহ তাদেরকে কষ্ট দিচ্ছে। আল্লাহ অনেক অনেক ভালো, তাই না বাবা? আমার কথা কেউ যখন শুনেনি তখন তিনি শুনেছে, আমার সব আশা পূরণ করে দিয়েছে। আমি বললাম মা, আল্লাহ সবার কথাই শুনে, আর মনে রাখবে মানুষের কৃতকর্মের ফল তাকেই ভোগ করতে হবে।
রাতে ডিনার করার আগে হসপিটালে ফোন করে কথার বাবার চিকিৎসার সব ব্যবস্থা করে দিলাম। কাজের লোকটা এসে খাবার দিয়ে গেল। রাইসাকে খাইয়ে দিচ্ছি আর নিজে খাচ্ছি। খেতে খেতে রাইসা বলল, বাবাই তোমাকে আরেকটা কথা বলি। আমি বললাম, হ্যাঁ বলো। রাইসা বলল, বাবাই ডাক্তার কণা আন্টিকে তোমার কেমন লাগে? আমি বললাম, ভালোই তো, মানুষের অনেক উপকার করে। রাইসা বলল, বাবাই অনেক ভালো। তুমি যখন অসুস্থ ছিলে তখন অনেক সাহায্য করেছে আমাদের। তোমাকে চিকিৎসার কোনো টাকা নেয়নি, শুধু নিয়েছিল আমার পাপ্পি। আচ্ছা বাবাই, ডাক্তার আন্টিকে বলবো আমার মম হতে? আমি বললাম, রাইসা মা আমার কি বলছে এসব? এসব কখনো বলো না, তোমার আন্টি কষ্ট পাবে। রাইসা বলল, বললেই হবে কষ্ট পাবে? আমার বাবাই কি কম? আমার বাবাইকে না করবে? আমি একবার বলেই দেখি। আমি বলবো যে আন্টি তুমি আমার মম হবে। আমি বললাম, কি বলছে এইসব মামনি? এইসব মানুষ শুনলে কি বলবে? রাইসা বলল, বাবা তুমি রাজি হয়ে যাও, আমি আন্টিকে রাজি করাবো। আমি বললাম, রাইসা চুপ করবে তুমি? কি সব বলছো? আর একটা কথাও বলবে না, এখন ঘুমাতে যাবে। আর একটা কথা বললে একটা থাপ্পড় দিব। রাইসা কিছু না বলে এক দৌড়ে বিছানায় চলে গেল। আমি আর রাইসাকে কিছুই বললাম না। দেয়ালে লাগানো রিয়াদ ছবিটা দেখছি আর ভাবছি, যে মা নিজের মেয়েকেই এতটা কষ্ট দিয়েছে, আর সৎ মা আনলে কি রাইসাকে মেনে নিতে পারবে? এখন হয়তো রাইসাকে ভালোবাসলেও পরে দেখা যাবে সময়ের পরিক্রমায় রাইসা বুঝতে পারবে সৎ কথাটা সব ক্ষেত্রে ভালো হলেও মায়ের জায়গায় বসলে সেটা বেশিরভাগ সময় কষ্টের কারণ হয়। বারান্দায় দাঁড়িয়ে রাইসার কথা ভাবছি, চোখ থেকে নিজের অজান্তেই পানি পড়ছে। রাইসাকে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি। রাইসার পাশে চুপি চুপি এসে বসলাম, রাইসার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। বুঝতে পারলাম রাইসা এখনো ঘুমায়নি, চোখ থেকে মাঝে মাঝে গড়িয়ে পড়ছে পানি। আমি রাইসার কপালে পাপ্পি দিয়ে বললাম, আমার মাটা কাঁদছে কেন? এই যে কান ধরেছি, আর বোকা দিব না। তুমি না আমার মা, ক্ষমা করে দাও। রাইসা বলল, এই না, একদম আমার বাবাই কান ধরবে না। আমি বললাম, কেন কানে ধরবো না? রাইসার বাবা পচাই, তার রাজকন্যাকে বোকা দিয়েছে। রাইসা বলল, চুপ, আর একটা কথা বলবে না। রাইসা আমাকে জড়িয়ে ধরে বলল, বাবাই আমি তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি বাবা, আমার কোনো মম চাই না, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন মমের কথা বলবো না। আমি বললাম, মা কান্না করো না, এবার ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। রাইসার মাথায় হাত বুলাতে বুলাতে রাইসা ঘুমিয়ে যায়। পরের দিন সকালে রাইসা একটা নতুন অ্যালবামের জন্য ঢাকায় যাবে। রাইসাকে নিয়ে যখন ঢাকায় যাব এমন সময় দেখি ডাক্তার কণা আমাদের বাসায়। রাইসা কণাকে দেখেই জড়িয়ে ধরে বলল, কেমন আছে আন্টি? কণা বলল, মামনি ভালো। আমার মামনি তো আমার চেয়েও শতগুণ বড় সেলিব্রিটি হয়ে গেছে, মামনির সাথে দেখা করার সময়ও পাওয়া যায় না। আচ্ছা রাজ, আপনি কেমন আছেন? আমি বললাম, এই তো আলহামদুলিল্লাহ ভালো। কণা বলল, আচ্ছা ভালো থাকলেই ভালো। আর হ্যাঁ, যে কারণে আসা, সামনের 7 তারিখে আমার বিয়ে, আপনারা কিন্তু আসবেন। এই যে আমার বিয়ের কার্ড। আর রাইসা মামনি, সেদিন তুমি কিন্তু সারাদিন আমার বাসায় থাকবে। আমি রাইসার মুখের দিকে তাকালাম, রাইসা কেঁদে দিবে দিবে ভাব। কণা তার বিয়ের কার্ডটা হাতে দিয়েই আসি বলে তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে গেল। রাইসার কণা চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে আছে। আমি রাইসাকে কি বলবো বুঝতে পারছি না। রাইসার মুখ দেখেই বুঝতে পারছি রাইসা অনেক কষ্ট পেয়েছে। আমি বললাম, মামনি কি ভাবছো, ঢাকায় যাবা না? আজ না তোমার রেকর্ডিং আছে? রাইসা বলল, বাবাই ফোন করে ওনাদের বলে দাও আমি যেতে পারবো না। রাইসার কথা মতো ওনাদের ফোন করে না করে দিলাম। রাইসা সোজা রুমে চলে গেল। আমি কিছুক্ষণ পর রাইসার রুমে গিয়ে দেখি রাইসা উপরে শুয়ে আছে। আমি গিয়ে রাইসার মাথায় হাত রাখতেই রাইসা ফুপিয়ে কান্না করে দিল। আমি বললাম, কি হলো, আমার মাটা কাঁদছে কেন? রাইসা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি রাইসাকে কি বলবো বুঝতে পারছি না। রাইসার চোখের পানি মুছে দিয়ে বললাম, মা যদি ছেলের সামনে কাঁদে তাহলে আমি ছেলে হয়ে কি করব? আমিও কাঁদি। রাইসা বলল, না বাবাই তুমি কাঁদবে না। জানো বাবাই, কন্যা আন্টি আমাকে অনেক ভালোবাসতো। কখনো কখনো রাতে ফোন করলেই রাতেই আসতো, কখনো বিরক্ত হতো না। যেদিন কথা আন্টির বিয়ে হলো সেদিন আন্টি আমাকে নিয়ে গিয়েছিল। আমার জন্য কথা আন্টি ওনাকে অনেক অপমান করেছে। সেদিন বাসায় আসার সময় আন্টিকে বলেছিলাম, আন্টি আমি আজ থেকে কাকে মম ডাকবো? যে মম আমাকে আদর করতো সেও আজ হারিয়ে গেল, অন্য কাউকে বিয়ে করে নিল। সেদিন কণা আন্টি আমাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলেছিল, কে বললো রাইসা মামনি তোমার মম নেই? আমি তোমার মম। সেদিন সারা রাস্তা কণা আন্টিকে জড়িয়ে ধরে বাসায় গেছিলাম। বাবাই তুমি কণা আন্টিকে বলো গিয়ে যেন বিয়েটা না করে, তোমার কথা ঠিক শুনবে আন্টি। আর আমরা তো এখন গরিব না, আমাদের মহান আল্লাহ তাআলা অনেক টাকা দিয়েছে। বাবা তুমি বলো আন্টিকে বলবে মম হতে আমার। আমি বললাম, মামুনি কান্না থামাও, শোনো আমি তোমাকে ভালোবাসি না মামুনি, আমি তো তোমারে মা ডাকি। জানো মামুনি, কণা ম্যাডাম আমাদের জন্য অনেক কিছু করেছে। তোমাকে সেদিন মম ডাকতে বলেছে শুধু তুমি যেন হাসি খুশি থাকো, সেই জন্য তোমার কথা তোমার কণা আন্টিকে বলতাম, কিন্তু এখন তার বলা যাবে না, কারণ তোমার কণা আন্টির বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে। তাছাড়া তোমার আন্টির মা ছেলেকে পছন্দ করেছে, ছেলের পরিবারের সবাই কণাকে পছন্দ করেছে। এখন আমরা কিভাবে বলি? জানো মা, সবসময় নিজের স্বার্থ খুঁজতে হয় না, অনেক সময় অন্যের প্রাপ্তিতে নিজের সুখ খুঁজে নিতে হয়।
তাই মন খারাপ করো না, তার চেয়ে বরং এক কাজ করো, তোমার আন্টির জন্য কি গিফট দিবা সেই কথা ভাবো। রাইসা বলল, আচ্ছা বাবাই, আমরা আন্টির জন্য অনেক কিছু গিফট দিব। বাবাই 4 তারিখ তাহলে আমরা সিঙ্গাপুর যাচ্ছি, তুমি টিকিটের ব্যবস্থা করো, সেখান থেকেই কেনাকাটা করব। আর আমি রোহান আঙ্কেলকে বলে দিব যেন আমি আসার পর রেকর্ডিংয়ের ডেট ফিক্স হয়। বাবাই চলো আজ আমরা ঘুরতে যাব। আমি বললাম, কিন্তু মামুনি তুমি যেখানেই যাও সেখানেই তো মানুষের জটলা করে ফেলে, সবাই তোমার সাথে কথা বলতে চাই, তখন আর ঘোরা হয় না। রাইসা বলল, হি বাবাই আমি বোরকা পরে যাব, তুমি একটু দাঁড়াও, আমি রেডি হয়ে আসছি। এইদিকে রাইসা বোরকা পরে চলে আসলে রাইসাকে দেখে বড় বড় লাগছে। আমি হাসতে হাসতে বললাম, মামুনি এখন তো তোমাকে সত্যি সত্যি আমার মা মনে হচ্ছে। রাইসা বলল, তাই বুঝি? আমি বললাম, হ্যাঁ তাই। রাইসা বলল, আচ্ছা বাবাই চলো। এইদিকে সারাদিন রাইসাকে নিয়ে শিশু পার্কে ঘোরাঘুরি এবং নদীতে নৌকা ভ্রমণ শেষ করে সন্ধ্যায় যখন রেস্টুরেন্টে ঢুকবো এমন সময় একটা লোক বলল, স্যার কয়েকটা টাকা দেন, আজকে সারাদিন কিছুই খাইনি, খুব ক্ষুধা পেয়েছে। আমি লোকটার দিকে তাকিয়ে খানিকটা অবাক হয়ে গেলাম, খুব পরিচিত পরিচিত লাগছে। রাইসা বলল, বাবাই চলো আজ আমরা 3 জন মিলে রেস্টুরেন্টে খাবো। আঙ্কেল চলেন আমাদের সাথে রেস্টুরেন্টে। রাইসা লোকটার হাত ধরে যখন রেস্টুরেন্টে নিয়ে যাবে ঠিক তখন লোকটা বলল, মামনি আমি ওখানে গেলে ওরা তাড়িয়ে দিবে, আমি ফকির মানুষ, তার চেয়ে বরং 20টা টাকা দেন, 2টা রুটি খেয়ে নিব। আমি বললাম, আচ্ছা ভাই আপনাকে পরিচিত পরিচিত লাগছে, বলেন তো আপনার নাম কি? লোকটা বলল, স্যার নাম দিয়ে কি করবেন, টাকা দিন, খুব ক্ষুধা পাইছে। আমি বললাম, না ভাই কিছু মনে না করলে বলেন আপনার নাম কি? আর হ্যাঁ চিন্তা করবেন না, টাকা দিব। লোকটি বলল, তাহলে শুনবেন আমি কে? আমি সাহিব চৌধুরী, এখন ফকির। রাইসা লোকটার কথা শুনে বলল, বাবাই। আমি রাইসাকে চুপ থাকতে বললাম। রাইসা আর কিছু বলল না। আমি খেয়াল করে দেখলাম রাইসার চোখ দিয়ে পানি পড়বে পড়বে ভাব। লোকটি বলল, কি হলো স্যার, চৌধুরীর নাম শুনে টাকা দিবেন না? লোকটি বলল, আমি ফকির স্যার, আমার কিচ্ছু নাই, আসি স্যার, আপনাদের বড়লোকদের চেনা আছে, টাকা দিবেন না, জানি মজা করলেন। আমি বললাম, আচ্ছা ভাই চলেন রেস্টুরেন্টে যাই, তারপর না হয় টাকা দিব। লোকটাকে নিয়ে বাবা মেয়ে রেস্টুরেন্টে বসেই গরু মুরগি মাছ সবকিছুই অর্ডার করলাম লোকটার জন্য। রাইসার জন্য বিরিয়ানি অর্ডার করলাম, রাইসাকে বিরিয়ানি খাইয়ে দিচ্ছি, রাইসা আমাকে খাইয়ে দিচ্ছে। লোকটার দিকে তাকালাম, দেখি লোকটা আমাদের দিকে তাকিয়ে আছে। রাইসা লোকটার দিকে তাকিয়ে দেখলো লোকটা কাঁদছে। রাইসা বলল, আঙ্কেল আপনি কাঁদছেন কেন, কি হয়েছে, আরো কিছু অর্ডার করব? লোকটি বলল, না মামনি আমি অনেক খেয়েছি, তবে চোখের পানি আসছে তোমাদের বাবা মেয়ের খাওয়ানো দেখে, আজ যদি আমার মেয়ে থাকতো তাহলে সেও আমাকে খাইয়ে দিত। রাইসা বলল, ও তাই বুঝি, আচ্ছা হা করেন। রাইসা খাইয়ে দিচ্ছে লোকটাকে। আমি রাইসার দিকে তাকিয়ে আছি আর মনে মনে ভাবছি, আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যে রাইসার মতো একটা মেয়ে আমার ঘরে জন্ম দিয়েছে, যে কিনা শত্রুকেও নিজের হাতে পরম যত্নে খাইয়ে দিচ্ছে, যার জন্য সে তার মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছে, সেই লোকটাকেও খাইয়ে দিচ্ছে। রাইসার এমন সহমর্মিতা দেখে চোখে জল এসে যাচ্ছে। এইদিকে খাওয়ানো প্রায় শেষ, এমন সময় ওয়েটার এসে বলল, রাইসা ম্যাম আপনি এখানে? ভাবতেই পারি না আপনাকে দেখতে পারবো, খুব স্বপ্ন ছিল আপনাকে দেখব, যার গানে সারা বিশ্ব মুগ্ধ, সে কিনা একজন ভিক্ষুককে এভাবে খাওয়াচ্ছে। রাইসা বলল, কি বললেন আপনি, কে ভিক্ষুক? আল্লাহর দুনিয়ায় আমরা সবাই ভিক্ষুক, সবাই এক আল্লাহর সৃষ্টি। বাবাই চলো বিল দিয়ে আসি। রাইসাকে নিয়ে যখন ক্যাশ কাউন্টারে বিল জমা দিতে যাব এমন সময় দোকানদার মালিক বলল, স্যার আপনাদের বিল দেওয়া লাগবে না, আমি আজ ধন্য রাইসা মামুনিকে দেখতে পেয়ে, তার অনেক বড় ভক্ত আমি, প্লিজ বিল দিয়ে আমাদের ছোট করবেন না। আর সত্যি আপনারা অনেক মহান, ওনাকে যেইভাবে নিজ হাতে খাওয়ালেন। আমি বললাম, ভাইয়া এটা আপনার ব্যবসা, প্লিজ টাকাটা রাখেন। অনেক রিকোয়েস্ট করে টাকা দিয়ে যখন বের হব তখন প্রায় এক প্রকার ভিড় লেগে গেল। বাইরে সাংবাদিক দেখে আরো আশ্চর্য হলাম। সাংবাদিকেরা যে কোথা থেকে খবর পায়, কোনো রকম রেস্টুরেন্ট থেকে বের হয়ে গাড়িতে উঠবো এমন সময় সাহিব চৌধুরীর কথা মনে পড়লো। বাইরে দাঁড়িয়ে আছে, ওনাকে ডাক দিয়ে বললাম গাড়িতে আসেন। ওনাকে গাড়িতে তুলে বললাম, আপনার বাসা কোথায়? লোকটি বিনীয় কণ্ঠে বলল, সামনের বস্তিতে। সামনের বস্তিতে নামিয়ে দেওয়ার আগে বললাম, আচ্ছা ভাই আপনি তো সাহিব চৌধুরী, এত টাকার মালিক থাকা সত্ত্বেও আজ এমন পরিস্থিতি কেমন? লোকটি বলল, আপনারা কি একটু বলবেন স্যার, আপনাকে দেখে অনেকটা চেনা চেনা লাগছে। আমি বললাম, নাম বললে অবশ্যই চিনবেন। আচ্ছা সাহিব সাহেব, আপনাদের অফিসে রিয়া নামে মেয়েকে বিয়ে করেছিলেন তার স্বামী ও সন্তান রেখে। লোকটি বলল, আপনারা কে বলেন তো? আমি বললাম, আমি সেই রিয়ার হাজবেন্ড, যে কিনা তখন পঙ্গু ছিল, আর ছোট্ট মেয়েটা রিয়ার মেয়ে। কথাটা শেষ করার আগেই লোকটা দুপা ঝাপটে ধরে বলল, ভাই ক্ষমা করে দেন আমাকে, অনেক বড় অন্যায় করেছিলাম সেই দিন, আপনার ছোট্ট মেয়েটাকে মাছাড়া করেছিলাম, আপনার পঙ্গুত্বের সময় আপনার স্ত্রীকে কেড়ে নিয়েছিলাম, আল্লাহ সেই পাপের শাস্তি আমাকে দিচ্ছেন মনে হয়। আজ আমার কিছুই নেই, শেয়ার বাজারে আমাকে পথের বালির সাথে মিশিয়ে দিয়েছে, সব আমার পাপের শাস্তি, আমাকে ক্ষমা করে দেন প্লিজ ভাই, আপনি ক্ষমা না করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না।
আর আপনারা এত মহান কেন? সবটা জেনেও বাবা মেয়ে মিলে আমাকে ছোট্ট বাচ্চার মতো খাওয়ালেন, যে কিনা কালচাপ হয়ে আপনাদের বুকে ছবল মেরেছিল। রাইসা বলল, কি বলছেন এসব? পাপকে ঘৃণা করতে হয়, পাপীকে নয়। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এতেই অনেক। আবার দেখা হবে। রাইসা কিছু টাকা লোকটার হাতে ধরিয়ে দিয়ে বলল, আঙ্কেল, ভিক্ষা না করে কোনো ব্যবসা করবেন। ভিক্ষাবৃত্ত করা ভালো না। আর হ্যাঁ, নামাজ পড়বেন, দেখবেন আল্লাহ নিজের হাতে আপনাকে হেফাজত করবে। লোকটা এবার হাউমাউ করে কেঁদেই দিল। চোখের পানি মুছতে মুছতে বলল, মা, তুমি অনেক বড় হও। সত্যি তোমার বাবা অনেক মহান, যে মেয়েকে নৈতিকতার শিক্ষা দিয়েছে, যে মেয়েকে শিখিয়েছে শত্রুর সাথেও কিরকম ব্যবহার করতে হয়। আল্লাহর কাছে দোয়া করি তোমাকে উত্তম প্রতিদান দান করুক। আমি আর জীবনেও ভিক্ষা করব না। এইদিকে লোকটাকে নামিয়ে দিয়ে বাসায় আসতে আসতে রাত 9টা বেজে গেল। আমি জানি আজকে রাইসা কাঁদবে সারা রাত, কারণ তার মায়ের কথা মনে পড়েছে। রাইসা বাসায় এসে কোনোরকম ফিরে এসে বিছানায় শুয়ে পড়ল। আমি বুঝলাম মহারানীর মন খুব খারাপ, তাই রাইসার জন্য পছন্দের লুডুস রান্না করে নিয়ে গেলাম। দেখি রাইসা কাঁদছে। কি হলো মামুনি, লুডুস দেখে কাঁদছো? খাবা না? রাইসা বলল, বাবা, আমি লুডুস খাবো না। আমি বললাম, ও আচ্ছা, খেও না তাহলে। আমিও খাবো না। আমি ভাবলাম আমার মাটা আমাকে লুডুস খাইয়ে দিবে, কিন্তু না, আমার মা খাইয়ে দিবে না। আচ্ছা, আমি গেলাম। রাইসা বলল, ও বাবাই, কোথায় যাচ্ছ তুমি? যেও না। কে বলেছে আমার বাবাইকে খাইয়ে দিব না? হ্যাঁ করো। আমি বললাম, না না, আগে মা খাবে, তারপর আমি। আচ্ছা। এইদিকে লুডুস শেষ করতেই রাইসা আমাকে জড়িয়ে ধরে বলল, বাবাই, তুমি এত ভালো কেন বাবাই? ও বাবাই, তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। জানো বাবাই, আজ মমের কথা খুব মনে পড়ছে, তাই মমের ছবিটা বুকে নিয়ে কাঁদছিলাম। তুমি কষ্ট পেও না বাবাই, আমি মমের চেয়েও তোমাকে বেশি ভালোবাসি। জানো বাবাই, সবার মম সবাইকে কত আদর করে। যখন দেখি তখন আমার খুব কষ্ট হয়। আমার এত টাকা দিয়ে কি হবে বাবাই? আমি পাবো কি এত টাকা দিয়ে মায়ের ভালোবাসা কিনতে? ও বাবাই, তুমি কাঁদছো কেন বাবাই? আমি রাইসার কপালে চুমু দিয়ে বললাম, মারে, ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না। যেটা কেনা যায় সেটা হলো ভালোবাসার আড়ালে প্রতারণা। সুখ যেমন টাকা দিয়ে কেনা গেলেও শান্তি কেনা যায় না, তেমনি ভালোবাসাও কেনা যায় না। এটা আল্লাহ তাআলার নিয়ামত। আর মা, কান্না করিস না। যখন মম ডাকতে ইচ্ছে করবে তখন আমাকেই মম ডাকিস। আমি তোর বাবাই, আমি তোর মম। রাইসা এবার ফুপিয়ে কান্না করে দিল। আমি রাইসার মাথায় হাত বুলাতে বুলাতে বললাম, মা আমার, এই দেখ, তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, চুপটি করে ঘুমা। রাইসা বলল, আচ্ছা বাবাই, একটা কথা বলি। আমি বললাম, মামুনি বলো। রাইসা বলল, বাবাই, ওই লোকটাকে তুমি তো চিনতে। ওই লোকটাই তো তোমার আর আমার কাছ থেকে আম্মুকে কেড়ে নিয়েছিল। তারপরেও তুমি কিছু বললে না কেন? আমি বললাম, তার আগে বলো, তুমি লোকটাকে চিনো, খাইয়ে দিলে কেন? রাইসা বলল, আচ্ছা বাবাই, তুমি বলো তো, চোখে ময়লা গেলে আমরা চোখ উপড়ে ফেলি, নাকি চোখের জলের ঝাঁপুনি দিয়ে চোখ পরিষ্কার করে নিই? আমি বললাম, চোখ তুলবো কেন, চোখ পরিষ্কার করে নিই। রাইসা বলল, আমিও তাই করেছি। শত্রুর চোখ থেকে পাপের পর্দাটা সরিয়ে দিয়েছি। সত্যের আলো এখন চেয়ে আলোকিত হবে। আমি বললাম, এই জন্যই তো তুমি আমার মা। এইদিকে টিভির দিকে চোখ যেতেই খানিকটা অবাক হলাম। রাইসার খাওয়ানোর ভিডিও হেডলাইনে সম্প্রচার করা হচ্ছে। আমি মুচকে আসলাম, আর কিছু বললাম না। 2 দিন পর রাইসাকে নিয়ে সিঙ্গাপুর থেকে অনেক কিছুই কেনাকাটা করে নিয়ে আসলাম। সব কিছু রাইসা পছন্দ করে এনেছে। বাসায় এসে দেখি কণা আসছে। আমাদের দেখেই বলল, সেই কখন থেকে ওয়েট করছি, চলো রাইসাকে নিয়ে শপিংয়ে যাব। রাইসা বলল, বুঝলাম, তবে তোমার হবু বর কই? কণা বলল, সেও আসবে। রাইসা কণার মুখে তার হবু বরের যাওয়ার কথা শুনে বলল, আন্টি, মন খারাপ করো না, আজকে শরীরটা টায়ার্ড লাগছে, তুমি শপিং করে নিও। কণা কি যেন বলতে গিয়েও থেমে গেল। রাইসাকে আর কিছু না বলে বলল, আসি তাহলে মামুনি। রাজ, আসি তাহলে, সাবধানে থেকো। কণা চলে যাওয়ার পর দারোয়ান বলল, স্যার, আপনার সাথে একজন দেখা করতে চাই। দারোয়ানকে বললাম, পাঠিয়ে দাও। কিছুক্ষণ পর বাসায় কথাকে ঢুকতে দেখে খানিকটা অবাক হলেও কিছু বললাম না। কথা এসেই রাইসাকে বলল, মামুনি কেমন আছো? রাইসা বলল, জি আন্টি, ভালো। কথা বলল, রাইসা, আমাকে আন্টি ডেকো না, আগে যেমন মম ডাকতে এখনো ডাকো। রাইসা বলল, সরি আন্টি, ছোট লোকের রক্ত তো আমাদের শরীরে, বড় লোকদের মম ডাকলে সেটা অভিনয় মনে হয়, ক্ষমা করবেন আমায়। কথা কি বলবে বুঝতে পারছে না। সেদিন বিয়ে বাড়িতে রাইসাকে বলা কথাগুলো কথার কানে এখনো বাড়ি খাচ্ছে। রাইসা কথার সামনে আর না থেকে 3 তলায় তার রুমে চলে গেল। রাইসা তার রুমে চলে গেলে কথা রাজকে বলল, রাজ, একটা কথা বলি। আমি বললাম, জি ম্যাডাম, বলেন। কথা বলল, তুমি আমাকে ম্যাডাম ডাকতেছো কেন? আমি বললাম, একসময় আমি আপনার অফিসে সাধারণ কর্মচারী ছিলাম, আপনি ছিলেন আমার মালিক, সেই হিসাবেই আপনি আমার ম্যাডাম। কথা বলল, রাজ প্লিজ থামো, আর কত লজ্জা দিবা? আমি মানছি আমি যে অন্যায় করেছি তা ক্ষমা করার মতো না, তবুও বলছি আমাকে একটা সুযোগ দেওয়া যায় না রাইসার মম হবার? আমি আর কিছুই চাই না, তোমার পায়ের নিচে তোমার বাড়ির কাজের মেয়ে হয়ে বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই। ক্ষমা করে দিবা না আমায়? দিবা না আমায় একটু সুযোগ? আমি বললাম, ম্যাডাম প্লিজ আপনি চলে যান। কথা বলল, রাজ চলে যাব, একবার বুকে নিবা আমায়? আমি বললাম, কি হলো, আপনি বুঝেন না?
আর কত কষ্ট দিবেন আপনি? প্লিজ অনুরোধ করছি আপনি চলে যান। কথা বলল, রাজ তোমার পায়ে ধরি, আমাকে একটু বুকে নাও। রাজের 2 পা ঝাপটে ধরে কথা বলল। রাজ কথার থেকে পাটা ছাড়িয়ে নিয়ে বলল, ক্ষমা আপনাকে অনেক আগেই করে দিয়েছি, তাই বলে এই না রাজের মা বানাতে হবে। কথা এবার ফুপিয়ে কান্না করে দিয়ে রাজকে শক্ত করে জড়িয়ে ধরে। রাজ আর সহ্য করতে পারে না, কথাকে বুক থেকে সরিয়ে কষে একটা থাপ্পড় দিয়ে বাসা থেকে বের হয়ে যেতে বলে। কথা কাঁদতে কাঁদতে বাসা থেকে বের হয়ে যায়। 2 দিন পর রাজকন্যার গায়ে হলুদের দিন তাদের বাড়িতে যায়। বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, কনাকে স্টেজে বসিয়ে রাখা হয়েছে, খুব সুন্দর লাগছে, সবাই হলুদ দিয়ে দিচ্ছে। রাজ রাইসাকে বলল, মামুনি তুমি হলুদ দিয়ে আসো। রাইসা বলল, বাবাই তুমি যাও, তারপর আমি যাব। আমার আর কি করার, মেয়ের এমনিতেই মন খারাপ, তাই অল্প একটু হলুদ নিয়ে যখনই কনার গালে লাগাতে যাবে তখনই কণা রাজের দিকে করুণ দৃষ্টিতে তাকালো। এই দৃষ্টি যেন রাজের কলিজা ছিন্ন ছিন্ন করে দিচ্ছে। রাজ চোখ বন্ধ করে কণার গালে একটু হলুদের আঁচল লাগিয়ে দিয়ে এসে পড়ল। কণা রাজের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। মন চাচ্ছে অনেক কিছুই বলতে, কিন্তু মন চাইলে সবকিছু বলা যায় না, সে যে আরেকজনের বাগদত্তা। এইদিকে হলুদ দেওয়া শেষে রাজ রাইসাকে নিয়ে বাসায় এসে পড়ে। রাইসা থাকতে চাইলেও রাজ বুঝতে পারে তার এখানে থাকাটা উচিত নয়, তাই বাসায় এসে পড়ে। বাসায় এসে ফ্রেশ হয়ে যখন ঘুমাতে যাবে তখন রাজের সেলফোনটা বেজে উঠল। ফোনটা ধরতেই উপাস থেকে কথা বলল, রাজ একটু হাসপাতাল আসবে। আমি বললাম, কি হয়েছে? কথা বলল, রাজ বাবা আর বেঁচে নেই। কথাটা বলেই কেটে দিল। রাজ কথাকে কি বলবে বুঝতে পারছে না, তাই ফোনটা কেটে দিয়ে রাইসাকে বলল, মামুনি তুমি বাসায় থেকো, আমার একটু হসপিটালে যেতে হবে। কথাটা বলেই বাসা থেকে বের হয়ে গেল। রাজ হসপিটালে গিয়ে দেখে কথা তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে। কথা রাজকে দেখেই ফুপিয়ে কান্না করে দিয়ে বলল, রাজ দেখো আমার বাবা কথা বলছে না, তুমি বলো না আমার বাবা যেন আমার সাথে কথা বলে। আমার যে আপন বলতে এই পৃথিবীতে কেউ রইল না। এই রাজ তুমি বলো না আমার বাবাই মরেনি, ডাক্তার মিথ্যা বলছে আমার সাথে, আমার বাবা ঘুমিয়ে আছে, তাই না রাজ? আমি বললাম, কথা প্লিজ শান্ত হও, এভাবে কান্না করো না। কথা বলল, রাজ বলো না বাবাইকে কথা বলতে। এই রাজ আমার বাবাইকে তুমি ক্ষমা করে দিয়েছো তো? আমি বললাম, কথা কি সব বলছে এখন, বাদ দাও ওইসব, আঙ্কেলের প্রতি আমার কোনো অভিযোগ নেই, এখন কান্নাকাটি করো না, আঙ্কেলের দাফন করাতে হবে। কথা তবুও কান্না থামাচ্ছেন না। রাজ কিছু লোক নিয়ে কথার বাবার দাফন সম্পন্ন করলো। কথা কিছু খেয়ে নেন। কথা বলল, রাজ আজ থেকে আমার আর কেউ রইল না, দুঃখ কষ্ট পেলে বাবার বুকে আশ্রয় নিতাম, এখন তো আমার আর কেউ রইল না। আমি বললাম, কথা এভাবে কান্না করো না, এভাবে কান্না করলে আল্লাহ তাআলা নারাজ হবে। রাজ কথাটা শেষ করে কথার দিকে তাকাতেই দেখে কথা মাটিতে পড়ে আছে। রাজ কথাকে 2 বার ডাক দিতেই বুঝতে পারলো কথা সেন্সলেস হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে অ্যাম্বুলেন্স করে হসপিটালে অ্যাডমিট করলো। এইদিকে রাজ ডাক্তার সিয়ামের সামনে বসে আছে। রায়সা বারবার ফোন দিচ্ছে। রাজ ফোনটা সুইচ অফ করে ডাক্তারকে বলল, ডাক্তার সাহেব কথার কি হয়েছে? ডাক্তার সিয়াম বলল, কেন আপনি জানেন না? আমি বললাম, কি জানবো বলেন। ডাক্তার সিয়াম বলল, কথার ক্যান্সার হয়েছে, লাস্ট স্টেজে আছে, বলেছিলাম তাকে ট্রিটমেন্ট করতে, কিন্তু তার বাবার ট্রিটমেন্টটাকেই প্রাধান্য দিয়েছে, কিন্তু দেখেন তার আগেই তার বাবা চলে গেলেন দুনিয়া থেকে। আমি বললাম, শুনেন যত টাকা লাগে কথাকে সুস্থ করে তুলেন ডাক্তার। ডাক্তার বলল, মিস্টার রাজ টাকা হলে সবসময় সবকিছু করা সম্ভব হয় না, তবুও আমরা আমাদের সামর্থ্য মতো চেষ্টা করব। আমি বললাম, আচ্ছা ডক্টর আমি তাহলে আসি। ডাক্তার বলল, আচ্ছা ঠিক আছে। হসপিটাল থেকে বের হয়ে ফোনটা অন করতেই রাইসার ফোন। বাবাই তুমি কোথায় আছো? আমার খুব টেনশন হচ্ছে। আমি বললাম, মামুনি টেনশন করো না, এই তো মিনিট 30 লাগবে বাসায় যেতে। রাইসা বলল, আচ্ছা তাড়াতাড়ি এসো। এইদিকে রাজ বাসায় এসে দেখে রাইসার দরজা লাগিয়ে বসে আছে। কাজের মেয়েটা বলল, ভাইয়া রাইসা খুব রাগ করেছে, রাত থেকে কিছুই খায়নি। রাজ বুঝতে পারলো মহারানীটা খুব রাগ করেছে, তাই দরজায় হালকা নক করে বলল, মামুনি আমি হসপিটালে ছিলাম, খুব ক্ষুধা লাগছে, খাইয়ে দিবা না? রাইসা হসপিটালের কথা শুনে সাথে সাথে দরজা খুলে দিয়ে রাজকে জড়িয়ে ধরে বলে, বাবাই তোমার তো কিছু হয়নি, জানো তোমার জন্য কত চিন্তা করেছি, চলো খাবে। খেতে খেতে রাজ সবকিছু বলল। খাওয়া শেষ হলে রাইসা বলল, বাবাই রেডি হও, কণা আন্টির বিয়েতে যেতে হবে, ভুলে গেছো? আমি বললাম, না ভুলিনি। আচ্ছা আমি রেডি হচ্ছি, তুমিও রেডি হও। সন্ধ্যায় রাজ রাইসাকে নিয়ে কণাদের বাসায় এসেছে। বাসাটা আজ খুব সুন্দর করে সাজানো। রাজ বিয়ে বাড়ির চতুর্দিকে পরখ করে নিচ্ছে। এমন সময় একটা মেয়ে এসে বলল, আপনি কি রাজ? কণা আপু আপনাকে 2 তলায় ডাকছে। রাজ খানিক ভেবে বলল, তুমি যাও আমি আসছি। কিছুক্ষণ পর রাজ কণার রুমের দরজায় গিয়ে দাঁড়াতেই রুমের ভেতরে কয়েকটা বান্ধবী ছিল, তাদের বের হয়ে যেতে বলল। রাজ রুমটায় প্রবেশ করেই বলল, ডেকেছিলেন আপনি? কণা বলল, হ্যাঁ। আমি বললাম, ও আচ্ছা তা কিসের জন্য? কণা বলল, আচ্ছা রাজ একটা মেয়ে তার বিয়ের আগে তার বান্ধবীদের রুম থেকে বের করে দিয়ে অন্য একটা ছেলেকে কি বলতে পারে? রাজ বুঝতে পারলো কি হতে যাচ্ছে, তবুও বলল, কি হতে পারে? কণা বলল, রাজ আমি পারবো না এই বিয়ে করতে, আমি চোখ বন্ধ করলেই তোমাকে দেখতে পাই, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি বললাম, কণা কি বলছে এইসব?
তুমি কি ভেবে বলছো তুমি কি বলতে চাচ্ছ? তোমার মা কত কষ্ট পাবে জানো? তাছাড়া আমি পারবো না নিজের জীবনের সাথে তোমাকে জড়াতে। কণা বলল, রাজ তুমি শুধু একবার বলো বিয়ে করবে আমায়, তোমাকে ছাড়া আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। রাজ হ্যাঁ বলে দাও, আমি বিয়েটা করব না, আমার জীবনের প্রথম প্রেম তুমি, আমি শুধু রাইসার মা হয়ে বেঁচে থাকতে চাই। আমি বললাম, কণা যা বলছো আর বলো না। আর হ্যাঁ আমি জানি তুমি রাইসাকে ভালোবাসো, কিন্তু সময় পরিবর্তনশীল, সময়ের কারণে একসময় রাইসা তোমার পর হয়ে যাবে। আমি চাই না আমার মেয়েটা কষ্ট পাক। তাছাড়া এই সমাজ মানবে না, দুইটা পরিবারের মান সম্মান পায়ের নিচে পিছিয়ে ফেলতে পারবো না আমাদের সুখের জন্য। আমাকে ক্ষমা করে দিও, আর তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে বিয়েটা করে নিও। এই বলে রাজ বের হয়ে আসলো। রাজ স্পষ্ট দেখতে পেল কণার কাজল লেপটে যাচ্ছে। খুব করে ইচ্ছা করছে চোখের পানিটা মুছে দিয়ে বুকে জড়িয়ে নিতে, কিন্তু মন চাইলে সবকিছু করা যায় না। দেখতে দেখতে বর এসে যায়। রাজের সামনেই কণার বিয়েটা সম্পূর্ণ হয়। রুম থেকে বাইর হওয়ার পর কণা একবারও রাজের দিকে তাকায়নি, কিন্তু যখন গাড়িতে চড়ে স্বামীর বাড়িতে যাবে তখন রাইসাকে বুকে জড়িয়ে নিয়ে গালে মুখে চুমু দিয়ে বলছিল, মামুনি তোমার ডাক্তার আন্টিকে ভুলে যেও না, আর বাবাইকে দেখে রেখো। কথাটা বলে শেষবারের মতো রাজের দিকে এক পলক ফেলে কণা গাড়িতে উঠে যায়। কণার সেই চাহনি রাজকে পুরে ছারকার করে দিচ্ছে। সেদিনের রাতটা আর ঘুমাতে পারল না। ফজরের নামাজ পড়ে একটু ঘুমালো। এদিকে সপ্তাহখানিক পর রাজ রাইসাকে গানের রেকর্ড করে ঢাকা থেকে ফিরছিল। হঠাৎ রাস্তায় জট ডেকে রাজ গাড়ি থামায়। গাড়ি থেকে নেমেই একটু কাছে যেতেই দেখে কে যেন অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। রাজ কাছে গিয়েই দেখে নিলয়। রাজ নিলয়কে রাস্তা থেকে তুলে সবাইকে বলছে, কেউ একটা অ্যাম্বুলেন্সে খবর দাও। নিলয় রাজকে দেখে রাজের হাতটা শক্ত করে ধরে কাপা কাপা গলায় বলতে লাগে, রাজ ভাই অ্যাম্বুলেন্স পরে ডাকো, তার আগে আমাকে কিছু বলতে দাও। ভাইয়া আমি অনেক বড় পাপী, তুমি আমাকে ক্ষমা করে দিও। আজ আমার কেউ নেই, আমার স্ত্রী বাবা সবাই আমেরিকা থেকে দেশে আসার পথে প্লেন দুর্ঘটনায় মারা যায়। আজ হয়তো আমিও যাব। সত্যি বলতে তোমার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা আমি করিয়েছিলাম, কথা সম্পত্তির লোভে। আজ আমার সম্পত্তি আমার জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ভাই আমাকে ক্ষমা করে দিয়েছেন বলেন, আপনি না ক্ষমা করলে যে আমি মরেও শান্তি পাবো না। আমি বললাম, তুমি কোনো কথা বলো না, আগে তোমাকে হসপিটালে নিই। এদিকে অ্যাম্বুলেন্স এসে যায়। নিলয়কে যখন অ্যাম্বুলেন্সে তুলবো এমন সময় নিলয় আবারও বলল, ভাই বলেন আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমি বললাম, হ্যাঁ ভাই তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এতেই অনেক। কথাটা শেষ করতে না করতেই নিলয় এই দুনিয়া ছেড়ে চলে যায়। পুলিশ এসে লাশ নিয়ে চলে যায়। দিনগুলো ভালোই কাটছিল। সকালে রাইসাকে কণা ফোন করেছিল, কণা নাকি তার হাজব্যান্ডকে নিয়ে সামনে শুক্রবার বেড়াতে আসবে। রাইসা কথাটা বলেই তার রুমে চলে যায়। দুপুরে লাঞ্চের পর রাত যখন ঘুমাবে এমন সময় ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে মেয়ে কণ্ঠে বলল, আপনি কি রাজ? আমি বললাম, জি আমি রাজ, আপনি কে? মেয়েটি বলল, আমি হসপিটাল থেকে বলছি, একটু হসপিটালে আসবেন, সাথে আপনার মেয়েকেও নিয়ে আসবেন। আমি বললাম, কথার কিছু হয়েছে? মেয়েটি বলল, না তেমন কিছু না, আপনারা আসেন। রাজ রাইসাকে হসপিটালে নিয়ে গিয়ে দেখে কথার মুখে অক্সিজেন মাস্ক লাগানো। রাজ ডাক্তারকে বলল, আমরা কি পেশেন্টের সাথে দেখা করতে পারি? ডাক্তার বলল, অবশ্যই, তবে অল্প সময়ের মাঝেই কথা শেষ করবেন। আমি রাইসাকে নিয়ে কথার কেবিনে প্রবেশ করতেই কথা আমাদেরকে দেখে চোখের ইশারায় পাশে বসতে বলল। আমি রাইসাকে নিয়ে কথার ঠিক মাথার কাছটাতে বসলাম। কথা কি যেন বলতে চাচ্ছে, বুঝতেছি না। পরে নার্সকে বললাম, নার্স মুখ থেকে অক্সিজেন মাস্কটা খুলে দিল। কথা বলল, রাজ তোমার হাতটা একটু দিবে? আমি কিছুই বললাম না। কথা আমার হাতটা তার বুকের ওপর রেখে বলল, জানো রাজ, আমার আর কোনো কষ্ট লাগছে না। জানো খুব ইচ্ছা ছিল আমার একটা সংসার হবে। রাইসাকে নিয়ে দু চোখ ভরে স্বপ্ন দেখছিলাম, কিন্তু আমারই ভুল, তোমাকে হারিয়ে ফেললাম। বাবাও কসম দিয়েছিল যদি নিলয়কে বিয়ে না করি বাবার মরা মুখ দেখব। তাই পারিনি আমি হীরাকে কাজ ভেবে আর কাজকে হীরা ভেবে। রাইসা মামনিকে তোমাকে খুব কষ্ট দিয়েছি। আমি পারিনি তোমার জন্য অপেক্ষা করতে, পারিনি রাইসার মা হয়ে বেঁচে থাকতে। জানো নিলয় যখন আমাকে ডিভোর্স দিয়ে দেয় তার ঠিক 3 দিন পর আমি জানতে পারি আমার ব্লাড ক্যান্সার হয়েছে। বিশ্বাস করো সেদিন অনেক খুশি হয়েছিলাম। মনে মনে ভেবেছিলাম এটা আমার পাপের ফল, আমি জানি আমি আর বাঁচবো না। তবে এ ভেবে শান্তি পাচ্ছি জীবনের শেষ সময়টাতে তোমাদের পাশে পাবো। রাইসা মা আমার, একবার মা বলে ডাকবি? ডাক না একবার মা বলে। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। মা ডাক না একবার। রাইসা একবার আমার দিকে যাচ্ছে আর একবার কথার দিকে। কথা বলল, কি হলো মা ডাকবি না? তুই এখনো আমাকে ক্ষমা করিসনি? তোর মাটা অনেক পচা, অনেক কষ্ট দিয়েছে তাই না? রাইসা মা আমার একটু ডাক। রাইসা এবার কান্না ভেজা কণ্ঠে বলল, মা ও মা। কথা এবার কান্না করেই দিল, চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মা একটু বুকে আই। রাইসা ছোট্ট দুধের শিশুর মতো কথার বুকে মাথা রাখলো। কথা তার এক হাতে রাইসার মাথায় হাত বুলাতে লাগলো আর বলতে লাগলো, আমি আজ দুনিয়াতে সবচেয়ে সুখী ব্যক্তি। আল্লাহ আমার তওবা কবুল করেছে। রাজ একবার মিথ্যা করে হলেও বলবে ভালোবাসি? বলো না, শুনতে খুব ইচ্ছা করছে। আমি এবার আর থাকতে পারলাম না, নিজের অজান্তেই বলে ফেললাম ভালোবাসি তোমায়।
কথা এবার মুখের হাসির রেখা ফুটিয়ে তুলে বলল, রাজ আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না। আমি কথার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। হঠাৎ দেখলাম কথা ঘুমিয়ে গেছে। হ্যাঁ, এই ঘুম আর কোনোদিন ভাঙবে না। চোখের কান্নিস বেয়ে টপ টপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। রাশা আমার মুখের দিকে তাকিয়ে বলল, বাবাই আর কত কাঁদবে? মায়ের সামনে যে সন্তানকে কাঁদতে হয় না, সবাই ছেড়ে গেলেও আমি ইনশাল্লাহ তোমায় ছেড়ে যাব না। এবার একটু হাসো। এই বলে রায়সা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এভাবে শত বিপদ আপদ পেরিয়ে বেঁচে থাকুক বাবা মেয়ের ভালোবাসা। তো এভরিওয়ান, সবাই ভালো থাকবেন। আশা করি নেক্সট কোনো গল্পে দেখা হচ্ছে। ধন্যবাদ।